তখন মনে হচ্ছে ওই যে বলে না বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি রেডি জোশের চোটে কোনো কিছুই আর ভালো মন্দ বিবেচনা থাকে না। কিন্তু প্রশ্ন তো সরকার করছে, সরকার কি তাহলে বদল দিয়েছে? বুদ্ধিজীবীরা অনেকেই বিবৃতি দিয়েছেন, সরকার তাদের দায় এড়াতে পারে না। সরকারের এত বড় অপবাদ যাবে। আমি সেজন্য মনে করি সরকারের আরো সজাগ থাকা দরকার। খুবই যোগ্যতার সাথে, খুবই মানে বিবেচনার সাথে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সংলাপের মাধ্যমে বা যেভাবেই বলেন, যদিও এই 6 মাস সরকার বিরোধী দল বা দলগুলোর সাথে কোনো ডিসকোর্স করেনি, এখন সেটা করে সংস্কারটা তাড়াতাড়ি করে ভোটটা দিয়ে দেন। আমি এই কথা কখনোই বলবো না যে আগে সংস্কার করবে তারপরে ভোট, কারণ সংস্কার তো ছিল পরিষেবা কতদিন পর্যন্ত যাবে। কিন্তু এটা চাই তড়ি ঘড়ি করে ভোট যেন নষ্ট না হয়, ভালো ভোট যাতে হয়, এটাই আমাদের দরকার। সবাই ভালো থাকবেন, ভারতের সাপোর্ট করছে বলে কথা শেষ করি। 15টা সচিব বুদ্ধি দিয়েছিলেন, কেউ তো কোনো কথা বলেনি, কিন্তু আপনি করতে পারেন। যদি করতেন তাহলে হয়তো পুলিশও একদিন সোজা হয়ে যেত। কিন্তু যখন দেখেছে এরা বলছে না ইনক্লুসিভ থাকবে পলিটিক্স, সবাইকে নিয়ে করতে চায়, আমাকে তো বাদ দিতে পারবে না, আমিও আছি, কথা বলে কথা বলতে তাই করছে না। আমি এই সরকারের কাছে বলবো এখনো সময় আছে, এখনো যদি পুতু করে কিছু করতে পারবে, এখন তাদেরকে ডিসাইসিভ রোল প্লে করতে হবে। কথা বলে এই সিদ্ধান্ত আমি করতে যাচ্ছি, লম্বা করবো না। এই কারণে যে খুব সম্প্রতি এরকম একটা অশুভ ইঙ্গিত পাওয়া গেছে, বিশেষ করে যে 32 নম্বরের বাড়ি ভাঙার পরে সিঁড়ি ধরে বাঁধতে শুরু করেছে। আমি মানি আমাদের দেশের মানুষের এখন পর্যন্ত ইমোশনে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, আইনাগর, হত্যাকাণ্ড, বাড়াবাড়ি একেবারে জঞ্জল করে সহ্য করতে পারে না তাদের। উনি যখন বলেন যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব, তখন মানুষ মনে করে তোর ভাষণ দেওয়া দেখাচ্ছে, হতেই পারে, আমি এটা অন্যায় মনে করছি না। কিন্তু তারপরে আবার বলি, তো উনি উস্কানেই, আপনি যদি উস্কান, ভাঙচুর শুরু হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, তুমি 3 মাস পর পর একবার যদি করতে থাকেন, আগামী 3 বছরও তো ভোট করতে পারবেন। ভোট করবার জন্য তো সেই পরিবেশ লাগবে। আপনি জিততে চান ফ্যাসিবাদের উপরে, সেটা কি কেবল রাগ দেখেই জিততে পারবেন? লড়াই করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে যে বিজয় অর্জন, সেটা আমরা করেছি এবং দেখিয়ে দিয়েছি। ওই যে করিম ভাই বলছিলেন না, যে নাইজেরিয়ার লোক পর্যন্ত বলছে যে বাংলাদেশের কি করতে পারি, আমরা পারি সেটা। কিন্তু এই রাগ চিরজীবনের জন্য বসে রেখে কিন্তু হবে না, বরঞ্চ এখন বুদ্ধি দিয়ে, দৃঢ়তা দিয়ে, স্থিরতা দিয়ে, আপনার ধীশক্তি দিয়ে বাকি যাত্রাটা জিততে হবে। যে তার একটা অন্যতম শর্ত হচ্ছে যে কমপ্লিশন অফ এ সাকসেসফুল অ্যাকসেপ্টেবল ইলেকশন, এটা লাগবে। সেটা আপনি 3 মাস পরে করবেন নাকি 6 মাস পরে করবেন, এই বিতর্কটা আমি বড় করছি না। আমি বরঞ্চ বিতর্কটা করছি একটা কোয়ালিটি ইলেকশন কিভাবে হতে পারে সেটা বলে, যেটা সবাই অ্যাকসেপ্ট করে, যে ইলেকশনের উপরে দাঁড়িয়ে আমি আমার গণতন্ত্রের পরবর্তী সৌধটা নির্মাণ করতে পারবো। একবার করতে পারবেন, তাহলে আওয়ামী ফ্যাসিবাদের মতো দল, রাজনীতি কোনোদিন জনগণের কাছে আসতে পারবে না। একটা নেত্রী যখন বলেন আমার দেশে কত ভালো উন্নতি, আমার পিয়ন পর্যন্ত 400 কোটি টাকা ইনকাম করেছে, মানুষ তো ঘৃণা করে, বোঝে যে ও একটা চোরের সর্দার, ও লুটেরাদের সর্দার, তাকে পছন্দ করবে না। যার কোনো রাজনৈতিক বয়ান নাই, লুটপাট ছাড়া, তাকে গ্রহণ করবে কেন? কিন্তু যদি গায়ের জোরে দমন করতে চান, নিজে যদি ব্যর্থ হন, খেয়াল করবেন এই সরকার, আমরা কেউ বলি নাই উনি আবার ক্ষমতায় থাকার ধান্দা করছেন, জোর করে ষড়যন্ত্রমূলক ভাবে নির্যাতনী প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করবার চেষ্টা করছেন, যাতে বেশি দিন ক্ষমতায় থাকা যায়। কিন্তু এ তো সত্যি, উনি দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেন। এত বড় অর্থনীতিবিদ, জিনিসের দাম কমেনি,
ইনভেস্টমেন্ট বাড়েনি, এমপ্লয়মেন্ট বাড়েনি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। মানুষ কোনদিন বিক্ষুব্ধ হয়ে যদি দ্রব্যমূল্য কমানোর দাবিতে রাজপথে মিছিল বার করে এই সরকার থামাতে পারবে? কোন বিরোধী দল যে কোনো কারণে হোক যদি একটা হরতাল ডাকে, এই হরতাল মোকাবেলা করবার জন্য পুলিশ নামবে? সরকারটা অনেক ভালনারেবল, এটা বুঝতে হবে। এই জন্য ভালনারেবল সরকার দিয়ে দীর্ঘদিন ভালো শাসন চালাতে পারবেন না, যখন তখন সেটা ভেঙে যেতে পারে। আমরা সরকারের সমালোচনা করি কিন্তু সরকারকে কাঠ গড়ায় তুলি না, আমরা সমালোচনা করি কিন্তু নিন্দা করি না, কারণ আমরা জানি এই সরকার যদি পরাজিত হয় আমরাও পরাজিত হচ্ছি। আমরা জানি সরকার যদি নিন্দিত হয় আমরাও নিন্দাবাদের মধ্যে পড়ব। এই কারণে আমরা চাই সরকারটা সফল হোক, আর সেই জন্য সরকারের কাছে এই কথাগুলো বলি। মানে মাঝে মাঝে প্রশ্ন হতে পারে না, ধরেন ভেরিফাইড ফেসবুক পেজে লিখলেন এটা একটা অনভিপ্রেত ঘটনা, আর যেন না হয়, তারপরে যে হচ্ছে। আপনি একবার দেখলেন না কেন যে কিভাবে বুলডোজার গেল। পিপি নাগরিক ঐক্যের চেয়ারম্যান আজকে প্রধান অতিথি আমাদের মাহমুদুর রহমান মান্না ভাই। সভাপতি, সাংবাদিক বন্ধুগণ, সাথীরা, বন্ধুরা, গ্যালাক্সি অফ স্টার যেখানে আছে, আমরা ঠিক বলি নেই কত বছর আগে 30-35 হবে বোধহয়। আজকে এখানে আছেন যিনি জনাব ইলিয়াস কাঞ্চন। আপনাদের হয়তো মনে আছে ওনার একটা ছবি প্রকাশিত হয়েছিল, সম্ভবত চকরিয়া থেকে তার স্ত্রীকে পাঞ্জা গোড়া করে ধরে দৌড়াচ্ছিলেন। মানে এতগুলো বছর পরেও সেই ছবিটা আমার খুব স্পষ্ট মনে আছে। সেই থেকে নিরাপদ সড়কের জন্য, সড়কের মানুষের জীবনের নিরাপত্তার দাবিতে উনি লড়াই করেই যাচ্ছেন। উনি এখানে উপস্থিত আছেন, দুইজন লেফটেন্যান্ট জেনারেল এখানে আছেন, তারা বক্তব্য রেখেছেন, শুনেছেন, আমিনুল করিম ভাই এবং নাজিম ভাই। আর আছেন মিলন, মানে মিলনকে মিলনই বললাম, ও যখন ছাত্র দলের প্রেসিডেন্ট হয়েছে তখন থেকে ওকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনি। বন্ধুগণ, কথা লম্বা করবো না, আমার নিজের একটু ব্যস্ততা আছে। সেটা ছাড়া আমি মনে করি আপনারা সম্ভবত আজকে পেপারগুলো পড়েছেন, প্রায় সব পত্রিকায় লিখেছে 6 মাস পরে অন্তর্বর্তী সরকার এখন একটা ক্রুশিয়াল টাইমে প্রবেশ করেছে। আজকেই সম্ভবত 15টা সংস্কার কমিশনের 6টা ফাইনাল রিপোর্ট দেবে এবং এরপর এটা নিয়ে কথাবার্তা হবে। আলোচনাটা শুনলেন, অন্যান্যরা বললেন, মূল কথা কি এই 6টাই ধরেন, 15টা তো অনেক বড় ব্যাপার, 6টা কমিশনের মধ্যে কমন কতগুলো পাওয়া যায়, আলোচনা করে কতগুলোতে ঐক্যমত্য করা যায়, তার উপরে নির্ভর করছে সংস্কারের ব্যাপার। সংস্কারের উপরে রাগটাগ করে কোনো লাভ নেই, কারণ সংস্কার সর্বাংশে ভালো জিনিস। বিল্ডিংটা পূর্ণ হয়ে গেছে, রং করবে, সংস্কার দেখতে ভালো লাগবে। দেশের মধ্যে সংকট দেখা দিয়েছে, সমাধান করবে, ভালো জায়গায় দেওয়ার চেষ্টা করবে, তার উৎপাদন বাড়াবার চেষ্টা করবে, এমপ্লয়মেন্ট বাড়াবার চেষ্টা করবে, ইনভেস্টমেন্ট বাড়াবার চেষ্টা করবে। এই সবই সংস্কার এবং এগুলো সামনেই যায় কেন। সংস্কার করবার ব্যাপারে এখন সমগ্র জাতির ঐক্যমত্যে আছে, সংস্কার লাগবে। প্রশ্ন যে সংস্কারটা কতখানি, কি কি নিয়ে, এগুলোর একটা কথা ডক্টর ইউনূস বলেছেন। এই যে প্রস্তাবগুলো বিভিন্ন রাজনৈতিক দল দিয়েছে, যেগুলোর উপরে কমিশনগুলো কাজ করেছে, এখানে যে ন্যূনতম ঐক্যমত্য হবে উনি ওইটুকু সংস্কার করবেন, কোন সংস্কার তিনি চাপিয়ে দেবেন না।
এটাই ভাববার ব্যাপার। এই জন্যই ক্রুশিয়াল আমাদের এরকম একটা বিভাজিত দেশ যে আমাদের নিজেদের মধ্যে ঐক্য বলতে গেলে নাই। সম্ভবত যতগুলো বিষয়ে আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে একটা পয়েন্টেই আমি ঐক্যবদ্ধ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে। এর বাইরে অন্য কোনো বিষয়ে ঐক্যমত্য দেখানো যায়নি এখন পর্যন্ত। আমি রিপিট করছি, ধরেন প্রপোর্শনেট ভোটিং মানে সংখ্যানুপাতিক ভোট, এটা একটা ভালো সিস্টেম আমার জন্য, আমার জন্য তো অনেক ভালো। আমি 100টা বা 300টা সিটে কন্টেস্ট করলাম, একটা হয়তো জিতলাম না, কিন্তু ভোট পেলাম 5%, তার মানে আমি 300টা ভোট 15টা সিট পাবো। তারপরেও রাজনীতিতে এরকম জিনিস আমি এই দাবি সমর্থন করছিলাম। আমি ভয় করি আমি হয়তো 5% পেলাম, কিন্তু যারা ক্ষমতা থেকে গেছে আবার ক্ষমতায় আসবার জন্য উকি ঝুঁকি মারে, উস্কাচ্ছে, কিছু একটা করার চেষ্টা করে, প্রতিবেশীরা তাকে সমর্থন করে, সে যদি 20% পেয়ে যায় সে তো প্রতিষ্ঠিত হবে। তার প্রতিষ্ঠা আমি চাই না, আমাদের এটা সাপোর্ট করছি না। ঠিক একইভাবে ধরেন বাইক্যামেরাল লেজিসলেচার, ওদিকে তারা প্রস্তাব করেছেন 4টা প্রদেশের, তাহলে এমনিতেই তো আর এক কেন্দ্রিক সরকার থাকছে না, এটা একটা ফেডারেল স্ট্রাকচার হবে, তখন বাইক্যামেরাল লেজিসলেচার হওয়া খুবই স্বাভাবিক। এটা যে কখন কিভাবে আসবে জানি না, এই জন্য এটাতে স্পষ্ট করে পথ দিচ্ছি না। এরকম করে যদি আপনি রাজনৈতিক দার্শনিক প্রশ্নে আসেন তাহলে দেখবেন কোথাও কোনো ঐক্য নেই। আমি সেকুলার দেশ চাই, সেকুলার কনস্টিটিউশন চাই, উনি ইসলামিক কনস্টিটিউশন চাই। এইরকম পার্থক্য এত আছে যে বেলাটা কষ্ট হবে, অতএব সংস্কারের ভবিষ্যৎ কি তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। কিন্তু আমরা একটা ভালো ভোট চাই। ভালো ভোটের জন্য কি চাই? প্রথম বলি ভালো পুলিশ চাই। পুলিশটা একেবারে নাকাস্তা, মানে মানুষের উপরে যে অত্যাচার এতগুলো বছর করেছে, এখন পর্যন্ত তাদের মধ্যে কতখানি অনুতাপ এসছে, অনুশোচনা এসছে আমি জানি না, কারণ পতিত সরকার এবং তাদের দল তাদের দোষকদের আসে, সে তো দেখতেই পাচ্ছেন শেখ হাসিনার কথাবার্তা শুনে। এই পুলিশকে আপনার ঠিক করতে হবে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে। খুবই যুক্তিযুক্ত কথা, ডিসিএসপি কে দিয়ে ভোটাবেরি কি? ডিসিএসপি যদি ভোটের কর্তৃত্বে থাকে ওরা যা ইচ্ছা তাই করতে পারে, এখনো তাদের ক্ষমতা আছে। অনেকগুলো পরিবর্তন করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। এবং এই যে ভাই বললেন যে যত বেশি কথা বলবেন, আলোচনা হবে, মত দেবেন, মতের বিনিময় করবেন, তত আমরা সত্যের কাছে পৌঁছাতে পারব। এই চেষ্টাটা লাগবে, এটা চলতে থাকুক। কিন্তু এই চেষ্টায় আমরা যে সব সফল হবো তা তো নাও হতে পারে। বহু জায়গায় এমন ঝগড়া লেগে গেল, একেবারে একটা ডেড লক হয়ে গেল, তখন কি করবেন? অতএব প্রথম এটাও বলতে হবে আমাদেরকে নিশ্চয়ই গণতন্ত্রের উত্তরণের বিষয়টাই সবচেয়ে বড় করে দেখতে হবে। অতএব দাবি যখন করছেন ওদের বিচার করতে হবে, তার আগে ভোট হবে না, তো বিচার কত দেরি করবেন? আপনি বলে দেবেন যে 6 মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দেন, কোর্ট যদি বলে আমার উপরে তুমি ডিক্টেট করতে পারো না, পারেন না, তা অতএব এটাও বলতে পারবেন না। কিছু কিছু দাবির কথা নিজেদের ভাবতে হবে, যে কেবল আবেগ দিয়ে, রাগ দিয়ে আমি ডিসাইড করতে পারবো না, আমাকে যুক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, বাস্তব থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে কি করলে আমি এই উত্তরণটা করতে পারি। এই বিবেচনা থেকেই আমি মনে করি যে যত বেশি কথা হবে, নিজেরা কথা বলবো, তার ভিত্তিতেই যাবে। কিন্তু আমি যদি পুলিশ, ব্যুরোক্রেসি, ইলেকশন কমিশন এগুলো সংস্কার করি, এটা নিয়ে খুব বেশি বিতর্ক হবে না। লতিফুর